সরকার সিদ্ধান্ত নিল ব্যাংকগুলোকে মার্জ করে দুর্বল ব্যাংকের সাথে আপনার ভালো ব্যাংকগুলোকে মার্জ করবে। এরপর আবার আমরা কেন্দ্রীয় ব্যাংক থেকে একটা নির্দেশনা দেখলাম যে এটি কিছুটা স্লো প্রসেসিংয়ে যাচ্ছে এবং আলটিমেটলি সিদ্ধান্তগুলো পরে আর কি ওনারা জানাবেন। তো এই মুহূর্তে আমরা দেখছি যে যেই দুর্বল ব্যাংকগুলোতে এ ধরনের উদ্যোক্তা বা ডিপোজিটর যারা ছিলেন অনেকেই কিন্তু অর্থ তুলে নিচ্ছেন এবং তুলে নিয়ে তারা কিন্তু সেটি পুঁজিবাজারেও খাটাচ্ছেন না বা কোনো উদ্যোগকেও তারা কিন্তু নতুনভাবে তৈরি করছেন না। তো এই ক্ষেত্রে তো ব্যাংকগুলো আরও একটু টালমাটাল পরিস্থিতিতে যাবে এবং উদ্যোক্তারাও আমরা দেখছি যে খানিকটা কিন্তু তারা ডিমোটিভেট হয়ে যাচ্ছে। তো সেই দিক থেকে আপনার পরামর্শ কি? আপনি একজন উদ্যোক্তা এবং আপনি একজন ব্যাংকার, সো আপনি কি মনে করছেন যে আসলে এই মুহূর্তে এই সিদ্ধান্তগুলো কেমন নেওয়া উচিত? এই জিনিসটা কিন্তু আমরা বেসিক যে আমাদের অরিজিনাল যে সিদ্ধান্তগুলো যেগুলো যখন ব্যাংকগুলো প্রাইভেটে দেওয়া হয় তখন কিন্তু ইকোনমির সাইজটা কত সেটা ঠিকমতো যাচাই বাছাই করে কিন্তু দেওয়া হয়নি। অনেক সময় অনেক পলিটিক্যাল কারণে ব্যাংক দেওয়া হয়েছে। কিন্তু আমাদের যে সাইজ অফ ইকোনমির যে একটা ক্যাপাসিটি আছে, তো ইট ক্যানট কন্টেইন 60টা ব্যাংকের যে কন্টেইন করার ক্ষমতা কিন্তু ইকোনমির নাই। এটা যেহেতু যেটা আপনার যেমন এসএমই খাত, এটার স্পেডটা এখনও কিছুই না, এখনও ভেরি নেগলেজেবল মাইক্রো লেভেলে ব্যাংকিং খুব কম লেভেলে ইয়েতে আছে। তাই সেই অবস্থায় যদি এতগুলো ব্যাংক থাকে মার্কেটের ভিতরে, তো সঙ্গত কারণেই আমরা একবারের সাথে ওই মানে আনইভেন কম্পিটিশনে জড়িয়ে যায় কিন্তু আসলে। কাজে প্রথমত তো এতগুলো ব্যাংক আসা কতটুকু মানে যুক্ত হয়েছে সেটা কিন্তু আই এম ভেরি তো এটাকে অর্থনীতিটাকে সুন্দর করতে হলে সেটাকে আপনি ইভলিউশনারি প্রসেসে ভালো করে আপনার ইম্প্যাক্ট স্টাডি করা, তারপরে আপনার কস্ট বেনিফিট অ্যানালাইসিস স্টাডি করা, অনেকগুলো স্টাডির দরকার আছে। কিন্তু তা না করে এতগুলো ব্যাংক দিয়ে এখন কিছু ব্যাংক ধরেন অলরেডি 30 ইয়ার্স অপারেশনে আছে, 25 ইয়ার্স অপারেশন, 40 ইয়ার্স অপারেশনে আছে। তারা মোটামুটি একটা সমাজে সেট হয়ে গেছে, তাদের খুব ভরাডুবি সম্ভাবনা কিন্তু কম। এই নতুন ব্যাংকগুলো যেখানে এসেছে তারা কিন্তু দে আর নাও কী বলে ওটাকে ইন এ ভেরি শিভারিং পজিশন ফর দেয়ার এক্সিস্টেন্স। তো সেইগুলো আপনার বাঁচানোর জন্য হঠাৎ করে বলা হলো যে 14-15টা ব্যাংক একসাথে হবে, ওগুলাই সেভ করার জন্য। এখন ওগুলা সেভ করতে এসে যদি যেগুলো সমস্ত ব্যাংক অলরেডি সেট হয়ে গেছে, যদি তারা ইফ দে বিকাম সিক, তখন তার বিরাট সমস্যা হচ্ছে একটা। আর যখনই এই সমস্ত করা বলা হচ্ছে তখন আমাদের ডিপোজিটরা কিন্তু আতঙ্কগ্রস্ত হয়। তখন আমরা যারা এই দুই করে গ্রুপ আছে, একটা হচ্ছে আপনার কী বলে শিক্ষিত একটা লেভেল যারা ডিপোজিটার, আর একটা আধা শিক্ষিত লেভেল, আর একটা একবারে মানে মাইক্রো লেভেলে আর কি। তো এরা যে টাকা পয়সা ব্যাংকে রাখবে যায়, যখন এরা শোনার পরে তখন আতঙ্কগ্রস্ত হয়ে যায়। আমাদের সাথে রিউমারটা কাজ করে খুব, কিন্তু যে ব্যাংক ট্যাঙ্ক সব ডুবে যাবে এরকম একটা সময় চালু হয়ে গেল, তখন তো সব লোক ভয় পেয়ে যায়। ডুবুক আর না ডুবুক, সব তো আতঙ্কগ্রস্ত হয়, তখন সব টাকা পয়সা তোলা শুরু করে, যেটা অলরেডি শুরু হয়ে গেছে। কিন্তু আপনার এটা তো এনমাস করতে পারেন না, আপনি এটা তো আপনার একটা অর্থনৈতিক নিয়মকানুনের মাধ্যমে করতে হবে। ইম্প্যাক্টটা কি, সামাজিক ইম্প্যাক্ট কি, ইকোনমিক ইম্প্যাক্ট কি, কান্ট্রি ইকোনমির উপরে ইম্প্যাক্ট কি, এগুলো পুরো স্টাডি রিসার্চ করা দরকার। আরো স্টাডি করা উচিত, রিসার্চ করা উচিত, এবং এটাকে এইভাবে না থ্রু এভলিউশনারি প্রসেস, নট রেভলিউশন। আপনি অর্থনৈতিক চেঞ্জ করতে রেভলিউশন আনতে পারেন না, আপনি যুদ্ধ বিগ্রহ করতে পারেন, কিন্তু অর্থনৈতিক কার্যকলাপগুলোকে আপনি সুন্দরভাবে ভেবে চিনতে ব্যাক অ্যান্ড ফোর্থ চিন্তা করে ভালো মন্দ ইম্প্যাক্ট স্টাডি করা দরকার, রিসার্চ করা দরকার, যাতে এটা সামাজিকভাবে ইম্প্যাক্ট না করে, অথবা আবার যেন এই সমাজে একটা আতঙ্কের সৃষ্টি না হয় যে ব্যাংকে টাকা রাখা যাবে না। এটা হয়ে কিন্তু মহাবিপদ। তখন এভরিথিং উইল কোলাপস।